আমি আজও ওই রাতের পরীটাকে ভুলতে পারিনি। পরীটা আমাকে কথা দিয়েছিল সে আবারও আসবে আমার সাথে দেখা করতে। আমি এখনও তার অপেক্ষায় থাকি। কবে আসবে সে? আমি আমার নতুন পরিবারটাকে নিয়ে খুব খুশি ছিলাম, কেননা আমার এই নতুন পরিবারটাকে আমি বাদে আর অন্য কোনো মানুষ চোখে দেখতে পারতো না, কারণ তারা কেউ আমাদের মতো মানুষ না। তারা সকলেই ছিল জিন। আমি মিরাজ। একটা সময় উপরওয়ালা বাদে এই পৃথিবীতে আমার আর কেউ ছিল না। আমার বয়স যখন 5 বছর, তখন আমার বাবা একটি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। আর বাবা মরার পর মা আমাকে নিয়ে একটি বাসায় কাজে লাগে। খুব কষ্ট করে আমাকে বড় করে আমার মা। কিন্তু হঠাৎ একদিন মাও আমাকে রেখে চলে গেল। মা মরে যাওয়ার পর আমি সেই বাড়িতেই কাজ করতে শুরু করি, যে বাড়িতে একটা সময় মা আমাকে নিয়ে থাকতো। এটা একটি বাগান বাড়ি। অনেক জায়গা জুড়ে ছিল এই বাগান বাড়িটা। এই বাড়ির মালিকেরা সকলেই ঢাকায় থাকতো। মাঝে মাঝে এ বাড়িতে আসতো তারা ছুটি কাটানোর জন্য। আমার কাজ ছিল এই বাড়ির সকল কিছু দেখে শুনে রাখা। এই বিশাল বাড়িটিতে আমি একাই থাকতাম, কিন্তু কখনোই আমি ভয় পেতাম না, কারণ ছোট থেকেই মা আমাকে এই বাড়িতেই বড় করেছে। কিন্তু আমি সবসময় বুঝতে পারতাম আমি বাদেও এই বাড়িতে আরও অনেকেই থাকে, কিন্তু তারা কেউ আমাদের মতো মানুষ না। তারা সকলে জিন, কেননা তাদের চলাফেরার শব্দ আমি সবসময় পেতাম। কিন্তু তারা কখনোই আমার ক্ষতি করেনি। এই কারণে আমি প্রতি রাতে খাবারের পর আমার খাবার থেকে একটি অংশ তাদের জন্য একটি জায়গায় রেখে দিতাম। আর সকালে যখন আমি ঘুম থেকে উঠে দেখতাম সেখানে এই খাবারটি রাখা থাকতো না। কিন্তু তারা কখনই আমার সামনে দেখা দিত না। আমার মনে খুব ইচ্ছে জাগতো তারা যদি আমার সামনে আসতো, আমার সাথে কথা বলতো, কতই না ভালো হতো। কেননা এই পৃথিবীর বুকে আমার তো আর কেউ নেই। আমি দেখতে তেমন ভালো ছিলাম না, কিন্তু আমি খুব সুন্দর করে বাঁশি বাজাতে পারতাম। এই বাগান বাড়ির ভেতরে অনেক বড় একটি পুকুর পাড় ছিল। আমি দিনের বেলার সকল কাজ সেরে রাতের বেলায় ওই পুকুর পাড়ে বসে থাকতাম, আর গভীর রাত পর্যন্ত বসে বসে সে ঘাটে বাঁশি বাজাতাম। আমি জানতাম আমার আশেপাশে তারা অনেকেই আছে, কিন্তু তারা কখনোই আমার ক্ষতি করতো না। তেমনই একদিন রাতে আমি বসে বসে ঘাট পাড়ে বাঁশি বাজাচ্ছি। হঠাৎ আমি লক্ষ্য করি আমার বাঁশির সুরে একটি প্রজাপতি নাচানাচি করছে। প্রজাপতিটি পুরোপুরি সাদা রঙের ছিল। এই অদ্ভুত ধরনের প্রজাপতি এর আগে আর আমি কখনো দেখিনি। সেসবের দিকে আমি নজর না দিয়ে আমি আমার বাঁশিতে মন দেই। কিন্তু কিছুক্ষণ পর আমি লক্ষ্য করি ওই প্রজাপতিটি আস্তে আস্তে আকারে বড় হচ্ছে। আর দেখতে দেখতে প্রজাপতিটি একটি মেয়ের আকার নিল। মেয়েটি আমার দিকে এগিয়ে এলো। আমি দেখতে পেলাম একটি খুব সুন্দর মেয়ে। মেয়েটির পরনে একটি সাদা জামা। মেয়েটির চোখের রং নীল রঙের। মেয়েটি আমার কাছে এসে একটি মায়াবী হাসি দিয়ে বলল, আমাকে দেখে ভয় পাবেন না, আমি শুধু আপনার সাথে কিছু কথা বলতে চাই। কিন্তু ততক্ষণে আমি অনেকটা ভয় পেয়ে গেছি। মেয়েটি আবারও নরম কণ্ঠে আমাকে বলল, আপনি ভয় পাবেন না, আমি শুধু আপনার সাথে কিছুক্ষণ কথা বলেই চলে যাব। আমি তাকে বলি, কে আপনি? আমাকে কি আপনি মেরে ফেলবেন? মেয়েটি মুচকি হাসি দিয়ে বলল, আরে না না, আমি আপনাকে কেন মারতে যাব? আমি তো শুধু আপনার সাথে দেখা করতে এসেছি। আমি আপনার বাঁশির সুরে মুগ্ধ হয়ে গেছি। আমি নিজেকে কোনোভাবে সামলিয়ে নেই আর তার কাছে জানতে চাই, বলেন তো আপনি কে? মেয়েটি আমাকে বলল, আমি একটি পরী। আমি এই কথাটি শুনে মেয়েটিকে বলি, পরী বলতে কিছু হয় না, কারণ এ কথা আমাদের কোরআন হাদিসে উল্লেখ নেই। সত্য কথা বলেন, আপনি কে? মেয়েটি একটি মুচকি হাসি দিয়ে বলে, আপনি খুব জ্ঞানী। আমি একটি জিন, তবে আমি একটি মেয়ে জিন। আর আপনাদের মতো কিছু মানুষ আমাদের মেয়ে জিনগুলোকে দেখে বলে আমরা নাকি পড়ি। আপনারাই তো আমাদের নাম রেখেছেন পড়ি। এই কারণেই আমি আপনাকে বললাম আমি একটা পড়ি। আমি সেই পরীটাকে বলি, আপনি হয়তো জানেন না, এখানে আপনি বাদেও আরও অনেকে আছে। সেই পরীটি আমাকে বলল, হ্যাঁ আমি জানি তো। আমি বাদেও এখানে আরও 4টি জিন আছে, যারা কিনা আপনার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। আমি মেয়েটির কথা শুনে সাথে সাথে পিছনে ঘুরে তাকালাম, কিন্তু সেখানে তো কেউ নেই। পরীটা হাসতে হাসতে বলল, তারা সকলেই অদৃশ্য হয়ে আছে আর বাতাসের সাথে উড়াউড়ি করছে। তারা সকলে আপনার উপরে নজর রাখছে। আসলে তারা 4জন আপন ভাই। তারা 4জন এই জায়গায় গত 200 বছর ধরে বসবাস করছে। তারা আপনার কোনো ক্ষতি করতে চায় না, কেননা তারা জানে আপনার এই পৃথিবীতে আর কেউ বেঁচে নেই। তারা আপনাকে তাদের সন্তানের মতো দেখে রাখে, আর যেহেতু আপনিও তাদের প্রতি রাতে কিছু না কিছু খেতে দেন, এই কারণে সবসময় আপনাকে রক্ষা করে তারা। তাদের কারণেই আশেপাশের খারাপ জিনেরা আপনার কোনো ক্ষতি করতে পারে না।
তারা কোনো খারাপ জিনকে এই বাড়ির আশেপাশে আসতে দেয় না। পরীটা আমাকে বলে, আমি যখন শুরুতে এই বাড়িতে আসতে চাই সে 4 জন আমাকেও বাধা দিয়েছিল, কিন্তু আমি একজন অনেক বড় জিন সওদাগরের মেয়ে। আমি যখন তাদের আমার আসল পরিচয়টা দেই, আমার পরিচয়টা শুনে তারা খুব ভয় পেয়ে যায়। কিন্তু আমি তাদের বলি, আমি আপনাদের কোনো ক্ষতি করব না, আমি শুধু ওই ছেলেটির সাথে কিছুক্ষণ কথা বলতে চাই। এটা শুনে তারা বলে, ঠিক আছে, তবে মনে রেখো ওই ছেলেটি আমাদের ছেলের মতো। ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে আমরা নিজেদের মৃত্যুর কথা ভাববো না, আমরা তোমাকে হত্যা করব। আমি তাদের হাসি দিয়ে বলি, আপনারা ভয় পাবেন না, আমি শুধু আপনার ছেলের সাথে একটু কথা বলবো। তখনই তারা আমাকে এই বাড়িতে আসার অনুমতি দেয়, আর আমি তোমার সাথে দেখা করতে আসতে পারি। পরীটা আমাকে বলে, আপনি খুব সুন্দর করে বাঁশি বাজাতে পারেন, আমি আপনার বাঁশির সুরে মুগ্ধ হয়ে গেছি। আমি পরীটার মুখে নিজের প্রশংসা শুনে খুব লজ্জাবোধ করি। আমি পরীটার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। এত সুন্দর করে কেউ কথা গুছিয়ে বলতে পারে, আর কি সুন্দর এই মায়াবী মুখ। এক নজরেই যেন আমি তার প্রেমে পড়ে গেলাম। আমরা সারা রাত একে অপরের সাথে কথা বলি। কেন জানি না এই একটি রাতের কথাবার্তায় আমাকে তার খুব আপন মনে হচ্ছে। পরীটা আমাকে বলল, আর কিছুক্ষণ পর ফজরের আজান দেবে, আমাকে এখান থেকে যেতে হবে। আমি আজ তাহলে আসি। আমি তাকে বলি, আপনি কি আগামীকাল আবার আমার সাথে একটু দেখা করতে আসতে পারবেন? সে আমাকে বলল, আমি আপনাদের মতো এখানে থাকি না, আমি আপনাদের এই দুনিয়া থেকে অনেকটা দূর সাগরের গভীর তলে একটি রাজ্যে থাকি। পরীটা আমাকে বলে, তবে আমি আপনার সাথে আবারও দেখা করতে আসব, যেদিন কিনা আপনি খুব বড় একটি বিপদে পড়বেন। ততদিনের মতো আমি আপনার থেকে দূরেই থাকব। আজ তাহলে আমি আসি, আল্লাহ হাফেজ। এটা বলে সেই পরীটি আস্তে আস্তে আবার আগের মতো ছোট্ট একটি প্রজাপতির আকার নিয়ে আমার সামনে থেকে উড়ে গেল। আমি দীর্ঘ একটি নিঃশ্বাস নিলাম আর বললাম, যেহেতু সে বলেছে আবার দেখা করতে আসবে, অবশ্যই তার সাথে আমার আবার দেখা হবে। আমি ঘাটপাড় থেকে উঠে দাঁড়ালাম, আর ওই পরীটি যেখানে দেখিয়েছিল যে ওইখানে 4টি জিন দাঁড়িয়ে আছে, যারা কিনা তাদের ছেলের মতোই আমাকে দেখে রাখে। আমি সেদিকে ঘুরে একটি সালাম দিলাম, আর বাতাসের থেকে একটি সালামের উত্তর এলো, ওয়ালাইকুম আসসালাম। আমি তাদেরকে বললাম, আপনারা কেন আমার সামনে দেখা করতে আসেন না? আমি অনেক আগে থেকেই জানতাম আপনারা যে আমার আশেপাশে থাকেন। আমার খুব ইচ্ছে আপনাদের সাথে আমি দেখা করব, কথা বলবো। আপনারা ছাড়া তো এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তখনই বাতাস থেকে ভেসে এলো 4টি কণ্ঠে কেউ একসাথে বলছে, হ্যাঁ, আমরাও চাই তোমার সাথে দেখা করতে মিরাজ। তবে আমরা তোমার কাছে আসি না তুমি যদি আমাদের দেখে ভয় পেয়ে যাও এই কারণে। কিন্তু আজ যেহেতু তুমি নিজে থেকে বলছো, আমরা অবশ্যই তোমার সাথে দেখা করতে আসব। কিন্তু আজ না, আগামীকাল এই পুকুর পাড়ে আগামীকাল রাতের বেলায় আমরা তোমার সাথে দেখা করতে আসবো মিরাজ। কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে, তুমি যাও তোমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি তাদের কথা মতো রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল হলো আর আমি কাজ করতে শুরু করলাম। কাজ করতে করতে বেলা ডুবে গেল। আমি হাত পা ধুয়ে রাতের বেলা সেই পুকুর পাড়ে বসেছিলাম আর তাদের কথা ভাবছিলাম, কারণ তারা 4 জন আমাকে কথা দিয়েছে আজ তারা আমার সাথে দেখা করতে আসবে। আমি আজ আমার নতুন পরিবারের সাথে মিলিত হব, যাদেরকে আর কেউ দেখতে পারে না, কিন্তু তারা সবসময় আমাকে সকল বিপদ থেকে আগলিয়ে রেখেছে। চারিপাশে যখন পুরোপুরি অন্ধকার নেমে এলো, আমি পেছনে ঘুরে তাকিয়ে দেখি 4টি লোক দাঁড়ানো। 4টি লোকই খুব লম্বা ছিল, তাদের শরীরে ধবধবে সাদা জুব্বা পরানো, খুব সুন্দর লম্বা দাড়ি। তাদের 4 জনের মাথায় টুপি ছিল, কিন্তু সব থেকে অবাক করার বিষয় হচ্ছে তাদের 4 জনের চেহারাই একই রকম, কারণ তারা 4 জনই আপন ভাই ছিল। তারা আমাকে বলে, কেমন আছো মিরাজ? আমি তাদেরকে বলি, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? তারাও বলে, আল্লাহর অসীম রহমতে খুব ভালো আছে। আমি তাদেরকে বলি, আমি আপনাদের কি বলে ডাকবো? তারা আমাকে বলল, তোমার যেটা ইচ্ছে সেটা বলে ডেকো। আমি তাদের বলি, আমি আপনাদেরকে মিয়া ভাই বলে ডাকবো। আপনি হচ্ছেন বড় মিয়া ভাই, আপনি মেঝু, আপনি সেজু, আর আপনি ছোট মিয়া ভাই। তারা খুব খুশি হয়ে বলল, ঠিক আছে, আজকে থেকে তুমি আমাদেরকে মিয়া ভাই বলে ডেকো। যখনই কোনো বিপদে পড়বে আমাদেরকে স্মরণ করবে, দেখবে এই মিয়া ভাইয়েরা তোমার কাছে খুব দ্রুতই চলে আসবে। কিন্তু মিরাজ, তোমাকে একটি কথা রাখতে হবে আমাদের। আমি তাকে বলি, কি কথা মিয়া ভাই, বলেন। মিয়া ভাইরা আমাকে বলল, আগামীকাল তুমি এই বাড়ির মালিককে ফোন দিয়ে বলবে তুমি এই চাকরিটা আর করবে না, তুমি এই চাকরিটা ছেড়ে দিতে চাও। আমি মিয়া ভাইদের বললাম, আমি যদি এই চাকরিটা ছেড়ে দিই তাহলে আমি কি করে খাবো?
মিয়া ভাইরা আমাকে বলল, তোমাকে আমরা সাহায্য করব। তুমি আমাদের সাহায্যে কবিরাজি চিকিৎসা করবে, কিন্তু তার আগে তোমার পুরোপুরিভাবে ইসলাম জগতের পড়াশোনা শেষ করতে হবে। তোমাকে একটি ইমাম হতে হবে। এই ধরো, এই ঠিকানাটা তুমি রাখো। আমি দেখলাম মিয়া ভাইরা আমার হাতে একটি ঠিকানা ধরিয়ে দিল। তারা বলল, এই ঠিকানা হচ্ছে পাশের গ্রামের একটি মসজিদের। তুমি এই চাকরিটা ছেড়ে সেই মসজিদে যাবে। সে মসজিদে গিয়ে তুমি সেখানকার ইমামের সাথে একান্তভাবে দেখা করবে। আমরা তার পরিচিত। আমরা আগে থেকেই ইমামকে তোমার কথা বলে রাখবো। তুমি শুধু তার কাছে গিয়ে আমাদের কথাটা বলো, তাহলেই যা করার সে করবে। তোমার আর কিছু করতে হবে না। আমি পরের দিন বাড়ির মালিককে একটি ফোন দেই আর তাকে বলি, আমি আর এই চাকরিটা করব না, আপনারা নতুন একটি লোক খুঁজে নেন। আমি মিয়া ভাইদের কথা মতো এই চাকরিটা ছেড়ে দেই আর সেই ঠিকানা মোতাবেক আমি পাশের গ্রামের সেই মসজিদটায় যাই। আমি সেখানে গিয়ে আসরের নামাজ আদায় করি আর নামাজের পর ইমাম সাহেবের সাথে একান্তভাবে দেখা করি। আমি ইমাম সাহেবকে মিয়া ভাইদের সম্পর্কে সবটা জানাই। সবটা শুনে ইমাম সাহেব বলে, ও তুমি মিরাজ, তোমার কথাই তারা বলেছিল আমাকে। ইমাম সাহেব আমাকে নিয়ে তার রুমে এসে বসে। সে আমাকে বলে, আজ থেকে তোমার সকল দায়িত্ব আমার। তুমি যতদিন না পড়াশোনা শেষ করছো আর একটি ইমাম হচ্ছ, ততদিন তুমি আমার কাছেই থাকবে। আমার পরিবার এখানে থাকে না, তারা পাশের গ্রামে থাকে। আমি ছুটি পেলে তাদের সাথে দেখা করতে যাই। তুমি আজ থেকে আমার সাথে এই রুমেই থাকবে। আমি ইমাম সাহেবের কাছে জানতে চাই, আপনি কিভাবে মিয়া ভাইদের চিনেন? ইমাম সাহেব আমাকে বলে, আমি ইমামতির পাশাপাশি কবিরাজি চিকিৎসা করি। একদিন আমি খবর পাই আমাদের এই গ্রামের একটি লোককে একটি খারাপ জিন ভর করেছে। আমি সে খবরটি শুনে সে বাড়িতে যাই আর আল্লাহর অসীম রহমতে সেই জিনটিকে ওই লোকটির ওপর থেকে ছাড়াতে সক্ষম হই। কিন্তু ওই জিনটি আমার ক্ষতি করার জন্য পিছনে লেগে থাকে আর একদিন রাতে সুযোগ পেয়ে আমার ওপরে হামলা করে। আমি আমার জীবন হারাতে চলেছিলাম। তখনই তোমার মিয়া ভাইয়েরা আমার সাহায্য করার জন্য সেখানে আসে। তারা সেই জিনটিকে হত্যা করে আর আমাকে উদ্ধার করে। সেদিনের পর থেকে তাদের কাছে আমি খুব ঋণী হয়ে যাই। তারা অনেক কাজেই আমাকে সাহায্য করে আর মাঝে মাঝেই আমার সাথে দেখা করতে আসে। আমি তাদের কথা দিয়েছি, তোমাকে পুরোপুরিভাবে একটি ইমাম তৈরি করব। সেদিনের পর থেকে আমার পুরো জীবনটাই বদলে গেল। আমি এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, পাশাপাশি ইসলামী পড়াশোনা করি আর কিছুদিনের ভিতরেই আমি পবিত্র কোরআন খতম করি। আর এই খুশিতে মাঝরাতে মিয়া ভাইয়েরা সকলে আমার সাথে দেখা করতে আসে। আমি দেখতে পাই মিয়া ভাইদের হাতে অনেক মিষ্টি প্যাকেট ছিল। মিয়া ভাইদের কাছে আমি জানতে চাই, এই মিষ্টি কেন? মিয়া ভাইয়েরা আমাকে বলে, আজ আমাদের ছেলে কোরআন খতম দিয়েছে, তাই আমরা খুব আনন্দিত। এই মিষ্টিগুলো ধরো আর ফজরের নামাজের পরে প্রত্যেকটা মুসল্লিকে সমানভাবে ভাগ করে দিও। এটা বলে মিয়া ভাইয়েরা আমার থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি মিয়া ভাইদের কথা মতো পরের দিন সকালে ফজরের নামাজের পর সেই মিষ্টিগুলো প্রত্যেকটা মুসল্লির মাঝে ভাগ করে দেই। সবাই মিষ্টিগুলো খেয়ে বলতে থাকে, এত সুস্বাদু মিষ্টি এর আগে আমরা কখনো খাইনি। কিন্তু তাদের কে বোঝাবে, এই মিষ্টিগুলো আমাদের পৃথিবীতে পাওয়া যায় না, শুধুমাত্র জিনেদের জগতে পাওয়া যায়। দেখতে দেখতে 3টি বছর কেটে গেল। এখন আমি অনেক বড় একটি ইমাম। আমি আর সেই গ্রামে থাকি না, আমি এখন পাশের গ্রামের একটি মসজিদে ইমামতি করি। একদিন রাতে মিয়া ভাইরা আমার কাছে এলো। তারা বলল, আগামীকাল থেকেই তুমি কবিরাজি চিকিৎসা শুরু করবে। কিন্তু মনে রাখবে মিরাজ, তুমি এই চিকিৎসার জন্য কারো থেকে কোনো হাদিয়া নেবে না। তুমি শুধু মানুষদের সাহায্য করবে। যেসব খারাপ জিন মানুষদের ক্ষতি করতে চায়, তুমি তাদের হাত থেকে মানুষদের রক্ষা করবে। এই কাজের জন্য উপরওয়ালা তোমাকে যথেষ্ট পরিমাণ দেবে, এপারেও ওপারেও। আমি তাদের বলি, আপনারা যেমনটা চাবেন তেমনটাই হবে, কারণ আপনারাই আমার পরিবার, আপনারা ছাড়া আমার আর কেউ নেই। মিয়া ভাইরা সেদিনের মতো সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। আর সেদিনকার পর থেকে আমি ইমামতের পাশাপাশি টুকটাক কবিরাজি করা শুরু করি। মিয়া ভাইরা সবসময় আমাকে সাহায্য করত। আমি যেখানেই কবিরাজি কাজ করতে যেতাম, মিয়া ভাইদের ভিতরে কেউ না কেউ আমার সাথে যেত, যেন কোনো জিন আমার কোনো ক্ষতি করতে না পারে। আস্তে আস্তে আমি এই কাজে পারদর্শী হতে শুরু করি। একদিন আমি নামাজ পড়ে বসেছিলাম, তখন মিয়া ভাইরা আমার কাছে এসে বলে, তোমাদের গ্রামের রফিক চাচার একটি মেয়েকে অনেক বড় একটি জিন আসল করেছে। সেটা একটা খবিশ। আসলে সেটা হচ্ছে ইরাক জিনের বংশধর। তারা এখানে থাকে না, তারা গভীর জঙ্গলে পাহাড়ি এলাকায় থাকে। এই জিনটি কী করে এখানে এলো সেটা আমাদের জানা নেই, কিন্তু আমরা খুব দ্রুতই এটা জেনে ফেলব। মিরাজ, তুমি আগামীকাল সে বাড়িতে যাবে।
আর ওই মেয়েটির ওপর থেকে ওই জিনটিকে আলাদা করবে। কিন্তু মনে রেখো, তুমি এই কাজটি খুব ঠান্ডা মাথায় করবে, কারণ সেই জিনেরা কিন্তু খুব শক্তিশালী। তারা কালো জাদু করতে সক্ষম। আর তাদের জিনের গোত্রের লোকেরা যদি জানতে পারে এই জিনটির কোনো ক্ষতি করা হয়েছে, তাহলে তারা কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবে না। তুমি ঠান্ডা মাথায় শুধু সেই মেয়েটির ওপর থেকে ওকে আলাদা করো, বাকি যা করার আমরাই করব। আমি বলি ঠিক আছে, আপনারা যেমনটা বলবেন। পরের দিন আমি সেই মেয়েটির বাসায় যাই। আমাকে দেখে মেয়েটির বাবা দৌড় দিয়ে আমার কাছে আসে আর বলে, আমার এই বাড়ি থেকে কত হুজুর কবিরাজ ফিরে গেছে, কেউ এই বাড়ির ভিতরে আসতো না। সবাই বলতো ওই কবির জিনের সাথে আমরা পারবো না, কিন্তু আপনি এই প্রথম যে কিনা নিজে থেকে এই বাড়ির কাছে এসেছেন। আমি তাকে বলি, আপনি কান্না করবেন না। সে আমাকে বলে, আমাকে সাহায্য করুন, আমার মেয়েটিকে রক্ষা করুন, আমার মেয়েটি খুব কষ্ট পাচ্ছে। আমি তাকে বলি, আমি সাহায্য করার কেউ না, সাহায্য তো করবে উপরওয়ালা, কিন্তু আমি একটু চেষ্টা করতে পারি যেটার মাধ্যমে আপনার মেয়ে সুস্থ হতে পারে। মেয়েটির বাবাকে আমি বলি, আপনার মেয়ের রুমে আমাকে নিয়ে যান। মেয়েটির বাবা আমাকে মেয়েটির রুমে নিয়ে গেল, সাথে মেয়েটির মাও ছিল। আমি দেখতে পারি মেয়েটিকে হাত পা বেঁধে খাটের সাথে শুয়ে রাখা হয়েছে। আমি এটার কারণ জানতে চাইলে মেয়েটির বাবা আমাকে বলে, যদি মেয়েটির হাত পা খুলে দেওয়া হয় তাহলে নাকি সে খুব পাগলামি করে। আমি তাকে বলি, মেয়েটির হাত পা খুলে দেন, আমি এখানে আছি, কিছু হবে না। আমার কথা মতো মেয়েটির হাত পা খুলে দেওয়া হয়। আমি মেয়েটির পাশে গিয়ে বসি, তার হাতের পরে আঙ্গুলটি ধরে কিছু আয়াত পড়তে শুরু করি, যেটা পড়লে ওই জিনটা তার শরীরে আবার প্রবেশ করবে। দেখতে দেখতে মেয়েটির ভিতরে ওই জিনটি প্রবেশ করে আর মেয়েটি শোয়া থেকে এক লাফে উঠে বসে। মেয়েটি আমাকে বলে, তোর এত বড় সাহস, তুই এখানে এসেছিস বেজন্মার ঘরে, বেজন্মা, আর অনেক কিছু বলে আমাকে গালাগালি করতে শুরু করে। কিন্তু আমি আমার মাথা ঠান্ডা রাখছিলাম, কারণ আমি জানি মিয়া ভাইরা আমাকে বলেছিল আমি যেন সবসময় মাথা ঠান্ডা রাখি। আমি সেই জিনটিকে কিছু বলি না, শুধু এতটুকুই বলি, তুমি কেন এই মেয়েটিকে কষ্ট দিচ্ছ, কেন এই মেয়েটির কাছে এসেছো, তুমি তো এখানে থাকো না। তখন সেই জিনটি আমাকে বলে, তোকে আমি কোনো কৈফিয়ত দেব না, তুই একটা বেজন্মা, কারণ তোর মা যখন বেঁচে ছিল তখন ওই বাড়ির মালিকের সাথে একটি পরকীয়া সম্পর্ক রাখতো, এই কারণেই তো তুই ভালো মন্দ খেতে পারতি, আর তুই এসেছিস আমাকে ছাড়াতে, বেজন্মার ঘরে বেজন্মা। আমি এটা শুনে খুব রেগে যাই, কিন্তু মিয়া ভাইদের কথা মেনে আমি মাথা ঠান্ডা করে রাখি। তখনই আমি বলি, দেখো, তুমি এই মেয়েটির শরীরটাকে ছেড়ে দাও, আমি চাই না তোমাকে কষ্ট দিতে। ওই জিনটি বলে, না রে, এই মেয়েটিকে আমি ছাড়তে পারবো না, কারণ এই মেয়েটির সাথে আমার সব কিছু হয়ে গেছে। এই মেয়েটির সাথে আমি অনেকবার শারীরিক সম্পর্ক করেছি। এই মেয়েটির পেটে আমার বাচ্চা, এই বাচ্চাটাকে আমি কোনোভাবেই পৃথিবীতে আনবো আর সেটাকে বলে দেব, এরপরে আমি অনেক শক্তিশালী হয়ে যাব। এটা শুনে আমি খুব রেগে যাই, কারণ একটি মেয়ের সাথে এই খারাপ কাজটি কি করে করতে পারে সে। তখন আমি আর নিজের রাগ ধরে রাখতে পারি না। আমি তখন এমন একটি আয়াত পড়তে শুরু করি যে আয়াতটি পড়লে জিনেরা খুব কষ্ট পায়। এর আগে আমি কখনো এই আয়াতটি কোনো জিনের উপরে প্রয়োগ করিনি, কিন্তু আজ আমি খুব রেগে গেছি। তখনই ওই জিনটি ছটফট করতে শুরু করে আর বলে, আমি চলে যাব, আমাকে ছেড়ে দে। কিন্তু আমি এতটাই রেগে গিয়েছিলাম, ওই জিনটিকে ওই মেয়ের শরীরের ভেতরে আমি হত্যা করি। এটা কি হলো, কি করলাম আমি? এখন তো মিয়া ভাই আমার উপরে খুব রেগে যাবে। যাই হোক, যা হওয়ার তা হয়ে গেছে। মেয়েটি অজ্ঞান হয়ে সে বিছানায় শুয়ে পড়ল। মেয়েটির বাবাকে আমি বলি, আপনার মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে যাবে, এই ধরেন পানি পড়া, আপনার মেয়ের কপালে এটা ছুঁয়ে দেন আর ছিটিয়ে দেন পুরো শরীরে, তাহলেই দেখবেন আপনার মেয়ের জ্ঞান ফিরে আসবে। আমি সেই ঘর থেকে বের হয়ে আসি। মেয়েটির বাবা আমার কাছে এসে কিছু টাকা আমাকে দিতে চায়। আমি তাকে বলি, এই টাকাগুলো একটি এতিমখানায় দান করে দেন, এটা আমার কোনো কাজে লাগবে না। আমি এটা বলে সেই বাড়ি থেকে আমার বাড়ির দিকে চলে আসে। রাতে আমি নামাজ পড়ে বসেছিলাম। মিয়া ভাইরা আমার কাছে এসে আমার উপরে খুব রাগ দেখায় আর বলে, এটা তুমি কি করলে? তোমাকে বলেছিলাম খুব ঠান্ডা মাথায় কাজটি করতে, আর তুমি সেই জিনটিকে হত্যা করলে। আমি মিয়া ভাইদের বলি, আমার কিছু করার ছিল না, সে আমার মাকে নিয়ে খারাপ কথা বলেছে, এ কারণে কিন্তু আমি তাকে হত্যা করিনি। সে একটি মেয়ের সাথে যেটা করেছে, এটা করা কি তার ঠিক হয়েছে? মিয়া ভাইরা আমাকে বলে, তুমি অনেক বড় একটি ভুল করে ফেলেছ। আসলে তোমার কোনো ধারণা নেই এরা কোন জাতের জিন। এরা কালো জাদু করতে খুবই পারদর্শী। এদের গোত্রে যদি কেউ জানতে পারে তুমি তাদের গোত্রের কাউকে হত্যা করেছ, তাহলে তোমাকে মারার জন্য তারা আবারও ফিরে আসবে। তুমি কিছুদিন সাবধানে থেকো আর সবসময় নিজের শরীরটাকে বন্ধ করে রাখবে। এটা বলে মিয়া ভাইরা সেখান থেকে চলে গেল। তারপরে একটি মাস চলে গেছে আর তেমন কিছুই হয়নি। একদিন আমাদের মসজিদের একটি মুসল্লি আমার কাছে এসে বলল, হুজুর, আজকে রাতে আপনার দাওয়াত আমার বাসায়, দয়া করে এই দাওয়াতে রাখবেন।
আমি তাকে খুব আদর করতাম, কারণ সে ছিল খুব সৎ একজন ব্যক্তি। আমি বলি ঠিক আছে, আমি যাব। রাতে আমি তার বাসায় দাওয়াতের জন্য যাই। আমি রাতে তার বাসায় খাওয়া দাওয়া শেষ করে রাত 10টার দিকে আমার মসজিদের দিকে হাঁটা শুরু করি। তখন আমার পায়ের সাথে কিছু পাড়া লাগে। আমি দেখার জন্য আমার হাতের লাইটটি নিচে মারি। আমি দেখতে পাই একটি মরা পচা বিড়াল নিচে পড়ে আছে। আমি সেটাতেই পাড়া দিয়েছি। এই কারণে আমার পুরো শরীরের পবিত্রতা কেটে গেছে। আমি শরীর বন্ধ করে রেখেছিলাম, কিন্তু সেটা এখন আর নেই। তখনই আমি লক্ষ্য করি আমার সামনের আম গাছের উপর থেকে কিছু একটা লাফ দিল। আমি দেখতে পাই এটা যেন একটা দানব, কারণ চোখ দুটো জ্বলজ্বল করছে। হাতে অনেক বড় একটি তলোয়ার আর শরীরে অনেক লম্বা লম্বা লোম। সে আস্তে আস্তে আমার কাছে আসে। আমি বুঝতে পারি এটা একটা জিন। সে আমার কাছে এসে আমাকে ছুঁড়ে মারে অন্য একটি দিকে। আমি অন্য একটি দিকে পড়ে যাই। আমি খুব আঘাত পাই একটি গাছের সাথে বাড়ি খেয়ে। আমি উঠে দাঁড়াতে পারছিলাম না। তখনই সে জিনটি আমার কাছে এসে বলে, তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে হত্যা করিস? বেজন্মার ঘরে বেজন্মা, তোকে আজকে আমি বলে দেব। এটা বলে সে আমার বুকের উপরে একটা পাড়া দেয়। আমি যেন মরেই যাব। আমি মনে মনে মিয়া ভাইদের স্মরণ করতে থাকি, কোথায় আপনারা, আমাকে সাহায্য করুন। তখনই সেই জিনটি আমাকে বলে, কাকে ডাকছিস? সেই কাপুরুষদের। ওই দেখ, ওই কাপুরুষগুলো ওইখানে দাঁড়িয়ে আছে। আমি লক্ষ্য করে দেখতে পারি মিয়া ভাইরা আমার থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা আমার কাছে আসতে পারছে না। মিয়া ভাইরা আমাকে আগেই বলেছিল এরা হচ্ছে ইরাক জিনের বংশধর। এরা কালো জাদু করতে অনেক পারদর্শী। এই জিনটি চারিপাশে কালো জাদুর মাধ্যমে বন্ধ করে দিয়েছে, যাতে মিয়া ভাইরা আমাকে বাঁচাতে না আসতে পারে। মিয়া ভাইরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে, আর সেই জিনটি আমাকে তুলে আরেকটি আছাড় মারে। আমি যেন মরেই যাব। আমি মনে মনে কালেমা পড়তে শুরু করি, কারণ আমি ধরেই নিয়েছিলাম এখনই আমি মারা যাব। তখনই আমি লক্ষ্য করি মাটি যেন কেঁপে কেঁপে উঠছে। দূর থেকে কোনো হাতি বা দানব আমার দিকে এগিয়ে আসছে। তখনই সেই জিনটিকে আমি লক্ষ্য করি। সেই জিনটি কেমন জানি ভয় পাচ্ছে। আমি লক্ষ্য করে দেখতে পাই দূরে একটি দানব লাফিয়ে লাফিয়ে আমার কাছে আসছে। সে আমার কাছে চলে আসে আর সেই খারাপ জিনটিকে একটি লাথি মেরে দূরে ফেলে দেয়। তখনই আমি লক্ষ্য করলাম ওই দানবটার পেছন থেকে সে রাতের পরীটা বের হয়ে এলো। সে আমার কাছে এসে আমাকে মাটি থেকে তুলে দাঁড় করায় আর আমাকে বলে, তোমার কিছু হবে না। বলেছিলাম না তুমি যেদিন খুব বিপদে পড়বে সেদিন আমি তোমার কাছে আসবো তোমাকে সাহায্য করার জন্য। পরীটি এবার সে দানবটির দিকে ঘুরে তাকায় আর বলে, একে হত্যা করো। তখনই ওই দানবটি ওই জিনটিকে তুলে আর মাটি থেকে তুলে মাছ থেকে দুভাগ করে দেয়। এক্ষেত্রে ওই জিনটি সাথে সাথে মারা যায়। তখন পরীটি ওই দানবটিকে আদেশ করে, এখন তুমি দেশে ফিরে যাও। পরীটির কথা মতো ওই দানবটি সেখান থেকে চলে যায়। আর যেহেতু এখন ওই বদ জিনটি মারা গেছে, এই কারণে মিয়া ভাইরা আমার কাছে আসতে পারে। তারা সাথে সাথে আমার কাছে আসে আর আমি দেখতে পাই তারা অঝরে কান্না করছে। আমি তাদের বলি, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। পরী তাদেরকে বলে, আপনারা শুধু শুধু চিন্তা করছেন, আমি সবসময় ওর উপরে নজর রাখতাম, ওর কিছু হবে না। আর আপনারা তো জানেন আমি কার কন্যা। আমি থাকতে ওর ক্ষতি কেউ করতে পারবে না। আপনারা এখন চলে যান, আমি শুধু ওর সাথে একান্তভাবে কিছু কথা বলতে চাই। মিয়া ভাইরা সেখান থেকে চলে গেল। তখন পরীটি আমাকে বলে, এখানে পাশে খুব সুন্দর একটি নদী আছে, চলো। পরীটি আমাকে নিয়ে সেই নদীর পাড়ে আসে আর তার পিছন থেকে একটি বাঁশি আমার হাতে ধরিয়ে দেয় আর বলে, এখন কি আমাকে বাঁশি বাজিয়ে শোনাবে? আমি তার কথা মতো বাঁশি বাজাতে শুরু করি। অনেকদিন পরে আমি বাঁশি বাজাচ্ছি। পরীটি আমার কাঁধে মাথা রেখে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি। এতদিন আমি তোমার কাছে আসতে পারিনি, কিন্তু মিরাজ, আজকের পর থেকে আমি তোমার কাছে প্রতিদিন আসব। তোমার ক্ষতি কেউ করতে পারবে না। এভাবেই আমার দিনগুলো খুব সুন্দরভাবে চলে যায়। প্রতি রাতে সে রাতের পরই আমার কাছে আসে আর আমার পরিবার আমাকে সবসময় দেখে রাখে। মিয়া ভাইরা কখনোই আমাকে ছেড়ে যায়নি আর না ছেড়ে গেছে সেই পরীটি। তো লিসেনার, কেমন লাগলো আজকের এই গল্পটি? এই ধরনের নিয়মিত গল্প পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপনি এই গল্পগুলো শুনতে পারেন।